মীরা তাশফিকের বুকের দিকের অংশ খামচে ধরল। মনে হলো শরীরে জুড়ে বিদ্যুৎ খেলে গেল। অদ্ভুত রকমের শিহরণ হলো। মীরার হাত পা যেন কাঁপতে লাগলো। তাশফিক গভীরভাবে মীরার গলায় ঠোঁট ছোঁয়ালো। মীরার গলায় নাক ঘষল। মীরার শরীর জুড়ে ঝাঁকুনি দিল। মীরা নিজের দুঠোঁট চেপে ধরল। তাশফিক মীরার কানের লতিতে চুমু খেয়ে ঠান্ডা কণ্ঠে ফিসফিস করে বলল, I like your attitude, but keep it in yourself. Otherwise, you have to see devil face of mine, which you can't take it. বলেই মীরার থেকে দূরত্ব তৈরি করলো তাশফিক। মীরা দ্রুত ওয়াশরুমে চলে গেল। আসলে মীরা শাড়ি পরা অবস্থায় তারমিন যখন ছবি দিয়েছিল তাশফিককে, তখন তাশফিক দেখেছে আগে আশেপাশে বেশ কয়েকজন ছেলে স্টাফ মীরার দিকে তাকিয়েছিল। তাশফিক লক্ষ্য করেছে যে মীরা শাড়ি কিছুটা সরে গিয়ে কোমরের দিকে কিছু অংশ দেখা যাচ্ছে এবং সেদিকেই তাকিয়ে আছে এক স্টাফ। যেহেতু মীরার পিকচার ছিল তাই তাশফিক দেখতে পেয়েছে, তাই তো তখন শাড়ি চেঞ্জ করতে বলেছে সে। কিন্তু না, মীরা অতিরিক্ত বেড়েছে, তাই একটু শিক্ষা দিল যেন নেক্সট টাইম সে যা বলে তাই যেন করে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিল মীরা। নাক মুখ লাল হয়ে আছে, নাক দিয়ে পানি পড়ছে, একের পর এক হাঁচি আসছে। মীরা রেডি হয়ে দ্রুত নিচে নেমে এলো। সাইমা বেগম বলল, মীরা, নাস্তা করে যা, খালি পেটে বের হবি না। মামুনি, আজ সময় নেই, একটা ক্লাস টেস্ট আছে। একটু খেয়ে যা মা। না না, সময় একদমই নেই। বলেই মীরা বের হয়ে গেল। মীরা ভার্সিটিতে চলে এলো। আজ কেমন সব কিছু যেন ঠান্ডা মনে হচ্ছে। সব কোথায় গেল? আরহানের দল কি তার জন্য অন্য কোনো ফাঁদ পেতে রেখেছে নাকি? মীরা শ্বাস টেনে নিজের ক্লাসরুমের দিকে হাঁটা ধরে, কিন্তু কোথা থেকে কিছু কাগজের টুকরো ও ময়লা তার গায়ের উপর পড়ে। মীরা উপর দিকে তাকিয়ে দেখলো তিনতলার বারান্দায় আরহানের দল দাঁড়িয়ে আছে। তারাই মীরার উপর ময়লা ফেলেছে। মীরার শরীর বালি বালি হয়ে গেল। মীরা কোনো রকম ওড়নাটা একটু ঝেড়ে আবার গায়ে পেঁচিয়ে নিল। আশেপাশে তাকিয়ে দেখলো তার দিকে তাকিয়ে কেউ কেউ হাসছে, কেউ কেউ এই কাণ্ড দেখে অবাক হয়েছে। মীরা ওয়াশরুমে যেয়ে হাত মুখ ধুয়ে নেয়। আজ টেস্ট না হলে মীরা বাড়ি চলে যেত, কিন্তু এখন কোনো উপায়ও নেই, বাড়ি যাওয়া সম্ভব নয়। মীরা হাত মুখ ধুয়ে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। তিনতলায় তাদের দেখতে পেল। মীরাকে দেখে তারা অট্টহাসি দিল। আহা, সকাল সকাল ময়লা হয়ে গেল শরীর। উফ, কি বাজে গন্ধ। আহারে, বাচ্চাটার সাথে কি হলো এটা? ধুলো বালি দিয়ে গা লেপটে গেল। কিভাবে হলো এসব? আজরাক কোথায় তোমার? এত চুপচাপ কেন? সব হাওয়া বের হয়ে গেল? কি মিস বোম, টেস্ট কোথায় আপনার? নাকি ভয় পেয়ে গেছেন? মীরার প্রচুর রাগ হলো। আগে রুমে যেতে হবে, তাই মীরা পা চালালো। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলল, ভয় পাইনি, আজ আমার তাড়াতাড়ি যেতে হবে। তবে মনে রাখবেন, চোরের 10 দিন, সাধুর 1 দিন। মীরা রুমের কাছে পৌঁছে গেল। এক্সাম শুরু হয়ে গেছে। মামুন স্যার চলে এসেছে। এই স্যার এভাবে স্ট্রিক্ট, তার মধ্যে আবার মীরার লেট। তিনি এক্সাম নিবেন আজ। না জানি আজ কত কথা শুনতে হয় মীরার। মীরা নিচু স্বরে বলল, মে আই কাম ইন স্যার? টাইম দেখেছেন? সরি স্যার। লেট স্টুডেন্ট আমার একদম পছন্দ নয়। সরি স্যার, এমনটা হবে না আর। ভার্সিটি স্টুডেন্ট আপনারা সময়ের প্রতি সচেতন হবেন। নেক্সট টাইম এমন হলে এক্সামই দিতে দিব না। যান নিজের জায়গায় অবস্থান করুন। মীরা নিজের জায়গায় গিয়ে বসে। সিমরান তার পাশেই বসেছে। মীরা লিখতে শুরু করলো। পাশ থেকে সিমরান ফিসফিস করে বলল, এত লেট হলো কেন? সে লম্বা কাহিনী। একে তো রাস্তায় জ্যাম, তার উপর আবার ওই বেয়াদপের দলগুলো তো আছেই। তোর এই অবস্থা কেন? আগে এক্সাম দে, তারপর সব বলছি। এখন কথা বললে আর এক্সাম দেওয়া লাগবে না। আচ্ছা, লিখে নে, পরে কথা হবে। দুজনেই নিজেদের লেখা লিখতে শুরু করে। যদিও মীরার প্রিপারেশন অত একটা ভালো না। পরীক্ষা শেষে টিচার একজনকে দায়িত্ব দিয়ে গেল যেন সবার খাতা একসাথে স্যারের কেবিনে দেয়া হয়। মীরা ও সিমরান একসাথে খাতা জমা দিল। তার এক্সাম মোটামুটি হয়েছে, সিমরানের এক্সামও ভালো হয়েছে। পরপর ক্লাস করে এখন 1 ঘন্টার ব্রেক। মীরা ও সিমরান একসাথে কমন রুমের দিকে এগিয়ে গেল। কিছু সময় সেখানে গেলেও ভালো, সময়টা কেটে যাবে। মীরা আরহানদের কর্মকাণ্ড সিমরানকে বলতে শুরু করলো। পথেই দেখা হলো আরহানের সাথে। মীরা চোখ মুখ কুঁচকে ফেললো। কি অবস্থা মিস মীরা? সাইড দিন, আমাদের যেতে হবে। আমি চাচ্ছি না কোনো সিন ক্রিয়েট করতে। আহা আপু, রেগে যাচ্ছেন কেন? কুল কুল,
শান্তি শান্তি, মাথা ঠান্ডা রাখেন। এই তোরা চুপ কর, তোদের ফালতু কথায় মীরা আপু ডিস্টার্ব হচ্ছে। মীরা মুখে বিরক্তি ভাব ফুটে উঠল। মীরা পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আরহানের কণ্ঠ শুনতে পেল। তোমার এই অ্যাটিটিউডও আমায় দেয়া চর সব কিছুর জন্য দায়ী। বলতে পারি এখন যা যা হবে সব কিছু তোমার নিজের কর্মের ফল। বলেই সিজ বাজাতে বাজাতে আরহান চলে গেল। তার পিছে পিছে সবাই চলে গেল। মীরা হাফ ছেড়ে বাঁচল। কবে যে এসব থেকে রেহাই পাবে তা জানা নেই। মীরা ও সিমরান কমন রুম থেকে লাইব্রেরিতে চলে এলো। লাইব্রেরিতে এসে বই নিয়ে একপাশে চেয়ার টেনে দুজন একসাথে বসলো। মূলত সিমরান তাকে নিয়ে এসেছে টেনে হিঁচড়ে। কোন বই যেন পড়বে সিমরান, এটা একদম বই পড়ুয়া। মীরা লক্ষ্য করলো বেশ কিছুক্ষণ যাবৎ একজোড়া কপতি বই পড়া বাদ দিয়ে ফুসুর ফুসুর করছে, ওই দিক ওদিক তাকাচ্ছে। মীরার মাথায় দুষ্টু বুদ্ধি চেকে বসলো। খাতার থেকে কাগজ ছিঁড়ে ছুঁড়ে মারলো, কিন্তু সেই কাগজের টুকরো নিচে পড়ে গেল এবং স্যার এক নজরে ঠিক পড়ে নিল। ধুর কপাল, স্যার তো নিজেও বই পড়ছিল, কিন্তু যেই মীরা তাদের দিকে কাগজ ছুড়ল ঠিক তখনই দেখে নিল। সিমরান বইয়ের ভেতর মুখ গুজেছে। মীরা স্যারের দিকে এক পলক তাকিয়ে বইয়ের মধ্যে দৃষ্টি নিবদ্ধ করলো। স্যার চেঁচিয়ে উঠে বলল, বেয়াদব মেয়ে, এই মেয়ে বই পড়তে এসেছো নাকি পরিবেশ নষ্ট করতে এসেছো? মীরা চোখ টলমলো করলো। সকাল থেকে একের পর এক বকা খেয়েই যাচ্ছে। মীরার কি দোষ? মীরা তো একটু মজা করতে চেয়েছিল। মীরা নিচু স্বরে বলল, সরি স্যার, আই এম রিয়েলি সরি। স্যার চেঁচিয়ে বললেন, এই মেয়ে বই পড়তে এসেছো নাকি পরিবেশ নষ্ট করতে এসেছো? মীরা ও সিমরান দুজনে ক্লাসরুমে চলে গেল। কিছুক্ষণ পরেই একটা মেয়ে এসে বলে গেল, মিস মীরাকে অফিস রুমে ডাকা হয়েছে। মীরা একটু অবাক হয়। এই সময় তাকে অফিস রুমে ডাকা হয়েছে, কিন্তু তার জানা মতে সে তেমন কিছু করেনি। তখন লাইব্রেরিতে যাওয়া হয়েছে, সেজন্য স্যারকে খুব বেশি সরি বলেছে। কিন্তু এখন কি হলো? মীরা সিমরানের হাত ধরে গুটি গুটি পায়ে অফিস রুমের সামনে এসে দাঁড়ালো। রুমে প্রবেশ করতে একটা ধাক্কা খেলো। 3 হাত দূরে সোফায় তাশফিক বসে আছে। মীরার মুখে ভয় ফুটে ওঠে। ঢোক গিলে সে তো তার জানা মতে এমন কোনো কাজ করেনি যার জন্য এমনভাবে অফিসে ডেকে পাঠাতে হবে। মীরার দিকে এক পলক তাকিয়ে তাশফিক চোখ ঘুরিয়ে নিল। তাশফিক ভাবতে পারছে না এমন ধরনের কাজ কিভাবে করলো মীরা। সে তো বাচ্চা নয়, যথেষ্ট বড়, তবু এমন স্টুপিডদের মতো কাজ। খুব রাগ লাগছে মীরার উপর। এই মেয়ের জন্য খুব বাজে সিচুয়েশনে পড়তে হয়েছে তাকে। আজ পর্যন্ত কেউ তাকে এভাবে ইনসাল্ট করেনি যতটা না আজ হয়েছে মীরার জন্য। অফিস হেড, কিছু টিচার ও অ্যাসিস্ট্যান্ট টিচার, ভার্সিটির ভাইস চেয়ারম্যান বসে আছেন। মীরা তাদের সালাম করে। তুমি আজ যা কাজ করেছো তা মোটেও বিশ্বাসযোগ্য নয়, তবে তুমি যা করেছো একদম বাজে কাজ করেছো। মীরা নিশি ম্যাডামের কথা শুনে চোখ তুলে তাকালো। সে কি করেছে? তাকে কেন এভাবে কথা শোনানো হচ্ছে? নিজেকে সংযত রেখে বলল, সরি ম্যাম, আমি বুঝতে পারলাম না। তুমি বুঝেও না বোঝার ভান করে যাচ্ছ। আমি সত্যি কিছু করিনি, আমার বিশ্বাস করুন। আমার অপরাধটা কি বলুন? মামুন স্যার একটা পেপার এগিয়ে দেয়। পেপারে লেখা দেখে অবাক হয় মীরা, কিন্তু সে তো এগুলো লিখেনি। সে এমন নিচু কাজ করার মতো তো কাজ ভাবতেও পারেনি। পেপার হলো এই সকালের টেস্ট পেপারের সাথে একটা ছোট্ট কাগজ পিন করা, কিন্তু টেস্ট পেপারে তো একদম সুন্দর করে সবকিছু লিখেছিল। সব প্রশ্নের উত্তর দেয়নি, কিন্তু এগুলো কি? মীরার মাথা ভনভন করছে। সে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে যেখানে লিখে স্পষ্ট তার হাতের লেখার সাথে মিল। মীরার হাত থেকে পেপার নিয়ে নিশি মিস পড়তে শুরু করে। প্রথমেই আমার সালাম নিবেন। আশা করছি বেশ ভালো আছেন, তবে এখন টাকা পেয়ে আরো ভালো হয়ে যাবেন। যাই হোক, আসল কথায় আসি। আমি জানি যে আপনি খুব স্ট্রিক্ট, তবে আমি জানি টাকার কাছে সবই তুচ্ছ। সবাই টাকার লোভী, আর টাকা দিয়ে সব কেনা যায়। তাই আপনার কাছে একটা রিকোয়েস্ট। আমি জানি 4th ইয়ার মার্কেটিং এক্সামের খাতা আপনিই দেখবেন, তাই আপনাকেই বলছি যে 4th ইয়ারে আরহান চৌধুরীর টেস্ট এক্সামের খাতায় একদম ফেল দিবেন। কি জন্য দিবেন, তার সাথে আমার কি শত্রুতা সেটা আপনার জানতে হবে না। আপনি শুধু তাকে ফেল দিবেন। আমি যেমন আপনার পকেট গরম করছি, আপনিও আরহান চৌধুরীর পেপার ঠান্ডা করে দিন। আরেকটা কথা, এটা কিন্তু একটা চুক্তি, তাই এটা শুধু আমাদের মধ্যেই থাকবে, কাউকে বলার প্রয়োজন নেই। ভালো থাকবেন।
সম্পূর্ণ কথা পড়ে থামলেন নিশি মিস। মীরা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অসহায়ভাবে তাশফিকের দিকে তাকালো। মীরা ভাবলো হয়তো তাশফিক তাকে বিশ্বাস করবে, কিন্তু না, তাশফিক কিছুই বলল না। মীরা যেন চোখের জল বাদ মানছে না। মীরা একটু দুষ্ট প্রকৃতির, একটু চঞ্চল, কিন্তু মীরা মোটো এমন নয়। মীরা তো তার খাতা একদম ফ্রেশ দিয়েছিল, এমন কিভাবে হলো? কে মীরার কথা বিশ্বাস করবে? মীরা বহুবার নিজেকে এক্সপ্লেইন করার ট্রাই করেছে, কিন্তু কেউ তাকে একটা শব্দ পর্যন্ত বলতে দিল না, কেউ তার একটা কথা শুনল না। মীরা বহুবার চেষ্টা করেও নিজের পক্ষ নিয়ে একটা কথাও বলতে পারেনি, কারণ এসব কিছুই যে হুবহু মীরার হাতের লেখার সাথে ম্যাচ করেছে। তাই তো সবাই সহজে ভেবেই নিয়েছে যে মীরাই এ কাজ করেছে। মামুন স্যারের কাছে মীরা মাফ চাইল, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। মীরাকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হলো। 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে কারণ তাশফিক অথরিটির কাছে খুব বেশি রিকোয়েস্ট করেছে এবং তার কথায় সবাই রাজি হয়েছে, কারণ এই ভার্সিটি থেকে স্কলারশিপ নিয়ে অনার্স কমপ্লিট করেছে সে এবং সবার সাথে তাশফিকের খুব ভালো পরিচয়। তাই তার রিকোয়েস্টে মীরাকে একটু ছাড় দেওয়া হয়েছে, সাথে ওয়ার্নিংও দেওয়া হলো যে নেক্সট টাইম এমন কিছু হলে তাকে একেবারের জন্যই সাসপেন্ড করা হবে। মীরার হাত ধরে টেনে ভার্সিটি থেকে নিয়ে যাচ্ছে তাশফিক। পুরো ভার্সিটিতে তার সাসপেন্ডের কথা ছড়িয়ে গেছে। সবাই তার দিকে কেমন নজরে যেন তাকাচ্ছে। মীরার ভীষণ কান্না পাচ্ছে। মীরা বারবার তাশফিককে কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। তাশফিকের চোখ দিয়ে যেন আগুন ছুটছে। মীরাকে গাড়িতে বসিয়ে দিল তাশফিক। মীরা কান্নারত কণ্ঠে বলে, শুনুন, আমি কিছু জাস্ট শাট আপ মীরা, ডোন্ট মেক এ ওয়ার্ড, জাস্ট কিপ কোয়াইট। একবার আমার শুনতে পাওনি আমি কি বলেছি? তাশফিকের ঝাড়ি শুনে মীরা চুপসে গেল। কেঁপে উঠল পুরো রাস্তা, কেঁদেই পার করল। তাশফিক হাই স্পিডে গাড়ি চালাচ্ছে, চোয়াল শক্ত করে আছে। মীরা নাক টানছে ও তাশফিকের দিকে বারবার তাকাচ্ছে। বাড়ির সামনে গাড়ি ব্রেক করলো তাশফিক। মীরার হাত ধীরে টানতে টানতে বাড়ির ভেতরে প্রবেশ করে। বসার ঘরে সায়রা বেগম ও তারমিন বসেছিল। তাদের উপেক্ষা করে রুমের ভেতর বেডের উপর ছুঁড়ে মারে মীরাকে। রুমের দরজা ঠাস করে বন্ধ করে মীরাকে বেডের সাথে চেপে ধরলো, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল দিল। তাশফিক এতটাই জোরে আঙ্গুলগুলো চেপে ধরেছে যেন মনে হচ্ছে আঙ্গুলগুলো ভেঙে যাবে। তাশফিক এক দৃষ্টিতে মীরার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে মীরাকে কাঁচা কিলে খাবে। পুরো মুখ লাল হয়ে গেছে। তাশফিকের এমন রূপ দেখে মীরা আবারও কেঁদে গেল। 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ন্যাকা কান্না বন্ধ করো। তোমার জন্য, শুধু তোমার জন্য আজ এমন অপমান সহ্য করতে হলো। আমার জীবনে এতটা অপমানিত আর কখনো হতে হয়নি আমার। দেখুন, চুপ, একদম চুপ। একটা শব্দ উচ্চারণ করবে তো তোমার খবর আছে। ভার্সিটিতে পড়তে যাও নাকি এসব বাজে কাজ করতে? তোমার কি এমন কাজ করতে একটু বিবেকে বাঁধেনি? কিভাবে এমন নিচু কাজ করলে? বেহায়া, নির্লজ্জ। তাশফিক মীরাকে ছেড়ে দিল। উঠে বসে বা হাতের আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করলো। মীরা বলল, আপনি একবার আমার কথা শুনুন, আমি সত্যি এমন কিছু করিনি। তাশফিক মীরার কথাগুলো শুনে ফুঁসে উঠল। এক ঝটকায় বেড থেকে উঠে টেবিলে পা দিয়ে লাথি মেরে বলল, তুমি না করলে কে করেছে? আমি? হাতের লেখা কার? এখন বলো, হাতের লেখাও তোমার না? আমি জানি না আমার হাতের লেখার সাথে কিভাবে ম্যাচ করছে, কিন্তু একবার আমার কথায় বিশ্বাস করুন, আমি এর আগে পিছে কোথাও নেই, আমি একদম নির্দোষ। তাশফিক ধূপধাপ পা ফেলে মীরার কাছে সে মীরার বাহু শক্ত করে চেপে ধরে। মীরা ব্যথায় কুকড়ে ওঠে। তাশফিক চেঁচিয়ে বলে, মীরা, তুমি আজ লিমিট ক্রস করেছো। তুমি নিজের সাথে আমার সম্মানও ধুলোয় মিশিয়ে দিয়েছো। আমি আজীবন ভাবতাম তুমি চঞ্চল, তুমি দুষ্টু, কিন্তু তুমি এমন তা আমার ভাবনার বাইরে ছিল। আমি খুব বেশি হতাশ তোমার এই কাজে। আমি কি করে আপনাকে বোঝাবো বলুন? আমি কিচ্ছু করিনি। আমি এমন কাজ করার কথা কল্পনাতেও ভাবতে পারি না। আমি সত্যি জানি না কিভাবে এমনটা হলো। আমি এটাও জানি না কি করলে আপনি আমায় বিশ্বাস করবেন। মীরা, তুমি ভেবে দেখো তো, আজ আমার জায়গায় খালামণি থাকলে কেমন হতো? তুমি তার কথা ভেবে হলেও তো এমন কাজ করা থেকে বিরত থাকতে। আচ্ছা বলো তো মীরা, খালামণি তো তোমায় এসব শিক্ষা দেয়নি, তবে কেন এমন নিচু কাজ করলে? একবারও ভেবে দেখেছো খালামণি কেমন ফিল করতো তোমার এই কাজে? বলেই তাশফিক চলে গেল। মীরা বেডে বসে পড়ে। কি হচ্ছে তার সাথে এসব? সে কিভাবে নিজেকে প্রমাণ করবে? কেউ কি তাকে বিশ্বাস করবে না? মীরা মাথা ভনভন করছে, কিভাবে কি করবে সে? তাশফিককে কিভাবে এক্সপ্লেন করবে? মীরা বেডে বসে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছে তার জানা নেই। ঘড়ির কাঁটা তখন 2:20 মিনিট। মীরা উঠে বসে,
মাথাটা ঝিমঝিম করছে। কান্নার ফলে চোখ দুটো ফুলে গেছে। মীরা আলমারি থেকে কাপড় নিয়ে শাওয়ার নিতে চলে গেল। বেশ কিছুক্ষণ পর বের হলেই ফোনটা বেজে ওঠে। মীরা ব্যাগ থেকে ফোনটা বের করেই দেখতে পেল মা লেখা। মীরার এবার যেন কান্না আরো বেড়ে গেল। মীরা নিজেকে সামলে নিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো মা। কি করছিস তুই? কখন থেকে তোকে কল করছি। তুই ঠিক আছিস তো? তোর ভার্সিটি থেকে কল এলো কেন? তোর কিছু হয়নি তো? মীরা কান্না আটকানোর চেষ্টা করলো, কিন্তু ভার্সিটি থেকে কি আগে মাকে কল করা হয়েছিল? অবশ্য তো মা তার গার্ডিয়ান, তবে তাশফিক ভাই সেখানে গেল কি করে? মীরা বলল, মা আমি ঠিক আছি, ওয়াশরুমে ছিলাম বলে কল রিসিভ করতে সময় লেগেছে। তুই ঠিক থাকলে ভার্সিটি থেকে কল এলো কি করে? মীরা কি বলবে ভেবে পেল না। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, মা প্রেশার একটু লো হয়ে গেছিল, তাই একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, বেশি কিছু না। খাবার ঠিক মতো খাস না নাকি? জানিস আমি কত ভয় পেয়েছিলাম। আমার কাছে যখন কল আসে তখন আমি স্কুলে, বের হওয়ার কোনো কায়দা নেই। শেষমেশ তাশফিককে কল করলাম, ছেলেটা তার কাজ ফেলে তোর ভার্সিটিতে গেল। মীরা চুপ রইল। ওপাশ থেকে শুনতে পেল, মীরা, তুই কি কিছু লুকাচ্ছিস আমার থেকে? একদম মিথ্যা বলবি না, সত্যি সত্যি বল, কি হয়েছে তোর? মীরা চোখ দিয়ে এবার জল গড়িয়ে পড়ল। মায়ের কোলে মাথা রাখতে মন চাচ্ছে খুব। কান্নাগুলো গলা দেওয়ালা পাকিয়ে যাচ্ছে। মীরা এক হাতে চোখের জল মুছে কণ্ঠ স্বাভাবিক করে বলল, মা তুমি শুধু শুধু টেনশন করছো, আর কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। তখন একটু প্রেশার ফল করেছিল, এছাড়া আর কিছুই না। আচ্ছা মা আমি রাখি, পরে কথা হবে। বলেই মীরা কল কেটে দিল। নূপুর বেগম উপাস থেকে স্বস্তির নিঃশ্বাস নিলেন। মীরা চোখে মুখে পানির ছিটা দিয়ে গায়ে ওড়না দিয়ে নিচে এলো। একটু কিছু খাওয়ার প্রয়োজন। সাইমা বেগম সোফায় বসে চা খাচ্ছিল। এই এক অভ্যাস, সময় অসময়ে চা তার লাগবে। মীরাকে দেখে তিনি ঠোঁট এলিয়ে দেন। মীরা কাঁদো কাঁদো চোখে মামুনির দিকে হাঁটা ধরে, একদম শক্ত করে জড়িয়ে ধরে। এক মা পাশে নেই তো কি হয়েছে, আরেক মা তো আছে। সাইমা বেগম অবাক হন। কি হলো মেয়েটার? কি হয়েছে তোর? কাঁদছিস কেন? তখন তাসফিক আর তুই হুড়মুড় করে এলি, একটু পর আবার তাসফিক হুড়মুড় করে চলে গেল। মীরা কেঁদে ওঠে। সাইমা বেগম বিচলিত হয়ে বলেন, কি হয়েছে মা তোর? ভার্সিটিতে কিছু হয়েছে? আমি তোর রুমেও তখন গিয়েছিলাম, কিন্তু তুই ঘুমিয়েছিলি। বল না মা, কি হয়েছে তোর? তারমিন বসার ঘরে উপস্থিত হয়। মায়ের দিকে ভ্রু কুচকে তাকায়। সাইমা বেগম ফির মীরাকে বলে, কি হয়েছে আমার মাটার? এভাবে কেঁদেই যাচ্ছিস, আমাকে না বললে বুঝবো কি করে? মীরাকে তার মামুনি ছেড়ে দেয়। সাইমা বেগম মীরার চোখের জল মুছে দেয়। মুখ পুরো লাল হয়ে গেছে। মীরা কাপা কাপা কণ্ঠে ভার্সিটি হয়ে যাওয়া সকল ঘটনা বলে। সাইমা বেগমের চেহারায় চিন্তার ছাপ ফুটে ওঠে। মীরা বলে, মামুনি, তোমারও কি বিশ্বাস হয় আমি এমন কাজ করেছি? তুমিও কি আমায় অবিশ্বাস করছো? সাইমা বেগম মীরার দুগালে আলতো করে হাত রাখেন। ঠোঁটে একটু হাসি ফুটিয়ে বলেন, আমি জানি আমার মেয়ে কেমন, আর যাই হোক এমন জঘন্য কাজ সে কখনোই করবে না। মামুনি সত্যি বলছি, আমি কিছুই করিনি। সাইমা বেগম মীরার কপালে চুমু খেয়ে বলেন, আমি জানি মা, মামুনি অলওয়েজ ট্রাস্ট ইউ। তারমিন মীরার কাঁধে হাত রেখে বলে, আমরা জানি তুই কেমন মীরা আপু, তাই আমাদের কাছে এত এক্সপ্লেন করতে হবে না। মীরার একটু ভরসা পায়। আসলে এই মানুষগুলো তার খুব আপন। কি সুন্দর তাকে আগলে নেয়, তাকে এত ভালোবাসে। এই মানুষগুলো তার খুব কাছে, কিন্তু মুহূর্তেই মনটা বিষিয়ে যায়। যে মানুষটা তার খুব বেশি কাছে, সেই মানুষটাই তো মীরাকে বিশ্বাস করতে পারছে না। সাইমা বেগম মীরার হাত দুটো নিজের হাতের মুঠোয় নেন। শান্ত কণ্ঠে বলেন, সর্বপ্রথম নিজের ওপর ভরসা রাখতে হয়। যে নিজের ওপর ভরসা রাখে তার আর কোনো কিছুর ভয় থাকে না, কারণ আপন সত্য বড় সত্য, আর সত্য কখনো লুকিয়ে থাকে না। একদিন না একদিন তো বেরিয়েই আসে। আমার বিশ্বাস একদিন এই সব কিছুর মূল বেরিয়ে আসবে। তুই ততদিন ধৈর্য ধর, পড়ালেখা মনোযোগ দিয়ে করবি, দেখবি সব ঠিক হবে। এর পেছনে যে বা যারা আছে তারা সকলেই নিজেদের শাস্তি পাবে, তুই তোর সম্মান ফিরে পাবি। মনে রাখবি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মীরা মাথা দোলায়। সাইমা বেগম ফের বলেন, আর শোন, এসব বিষয়ে তোর মাকে বলতে হবে না, অযথা এসব নিয়ে ভেবে নিজেকে অসুস্থ করে ফেলবে। মায়ের সাথে কথা হয়েছিল, কিছু বলিনি আমি।
যা এখন খেয়ে নে, কোন সকালে নাস্তা করেছিস? তুমি খাইয়ে দিবে? মীরার সহজ সরল আবদার। মা তোমার হাতে খাবো। মীরার সাথে তারমিনও বলে ওঠে। মা আমি ভেবেছি আজ থেকে আমার রুম আমি নিজে গুছাবো। ও মা, তাই? মা তুমি আমাদের জন্য কত কিছু করো, তাই ভাবলাম নিজের কাজ নিজে করে তোমাকে একটু আরাম দেই। আসলেই? মা আমি তো তোমার জন্য নিজে ঘর গোছাবো বলেছি, তবে মীরা আপু কি করবে? সাইমা বেগম মীরার মুখে খাবার তুলে দিয়ে বলেন। মীরার কিছু করতে হবে না। তাহলে মীরা আপু মায়ের জন্য কিছু না করলেও আমার জন্য একটা কাজ করতে পারবে? মীরা এতক্ষণ যাবত তাদের কথা শুনছিল। মীরা মলিন কণ্ঠে বলল, কি কাজ? আমাকে একটা গোলুমলু মেয়ে বাবু এনে দাও, যে ফুপু ফুপু বললে আমার মাথা খাবে। মীরার গাল মুহূর্তেই লাল হয়ে গেল। অবাক হলো ভীষণ, কি বলবে ভেবে পেল না। এদিক সেদিক তাকিয়ে খাওয়া হয়ে গেছে বলে রুমের দিকে দৌড় দিল। সাইমা বেগম ও তারমিন দুজনেই হেসে উঠে। সাইমা বেগম তারমিনের কান টেনে বলে, কেন এমন করলি? দেখলি তো মেয়েটা লজ্জা পেল। ভালো করেছি, দেখনি তার মুখ কেমন হয়েছিল, মুখটা কেমন মলিন করে বসেছিল। সে যে তার ভার্সিটির ব্যাপার নিয়ে এখনো ভাবছে তা তাকে দেখে বোঝা যাচ্ছে, তাই তার মাইন্ড ডাইভার্ট করতে এমন বলেছি। মেয়ে দেখে আমার বড় হয়ে গিয়েছে। তাহলে বিয়ে দিয়ে দাও। সাইমা বেগম চোখ পাকিয়ে তাকান। তারমিন দেয় ভো একদম। সাইমা বেগম একটু থাল বাসন দিয়ে কিচেনে চলে যান। ঘড়ির কাঁটায় 8:30। বসার ঘরে পপকর্ন খাচ্ছে তারমিন ও মীরা। মুভি দেখছে দুজনেই। মীরা দেখতে চায়নি, কিন্তু তারমিন জোর করেই মীরাকে বসিয়েছে। এতে একটু হলেও মীরার মনটা খারাপ দূর হবে। তবে মুভি দেখতে দেখতে তারা এতই বিভোর হয়ে যায় যে পাশে যে কেউ দাঁড়িয়ে তাদের পর্যবেক্ষণ করছে তাহার খেয়াল করেনি। তাসফিক বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের পর্যবেক্ষণ করে। মীরার দিকে তাকিয়ে ভাবলো, আসলে কি এই মেয়ে সকালে এত বড় একটা কাণ্ড ঘটালো, আর এখন বসে বসে কি সুন্দর মুভি দেখছে। পড়ালেখার তো কোনো বালাই নেই, পড়ার মধ্যে শুধু ফাঁকিবাজি। নিজের কি কোনো সেন্স নেই? তাসফিক, তুই কখন এসেছিস? সাইমা বেগমের কণ্ঠ শুনে মীরা ও তারমিন দুজনে পাশে তাকায়। মীরা চোখাচোখি হয় তাসফিকের সাথে। তাসফিক যেন চোখ দিয়ে তাকে ভস্ম করে দিবে। তাসফিক বিনা বাক্যে সেখান থেকে প্রস্থান করে। মীরা ভাবতে লাগলো, না জানি আবার কি আছে মীরার কপালে। আজ সকালে এত বড় কাণ্ড ঘটিয়ে এখন রিল্যাক্সে মুভি দেখছিলে? ঝাঁঝালো কণ্ঠ তাসফিকের। তাসফিক মাত্রই রুমে এসেছে, টাই খুলছে সে। দরজার পাশে মীরা দাঁড়িয়ে আছে। মীরা তো রুমে আসতেই চাচ্ছিল না, কিন্তু তাসফিকের ডাক শুনে গুটি গুটি পায়ে রুমের কাছে চলে আসে, কিন্তু ভেতরে প্রবেশ করার সাহস পায় না। ঠিক তখনই তাসফিকের কণ্ঠ শুনে ভরকে যায় মীরা। মীরা ওর না আঙ্গুল পেঁচাতে পেঁচাতে রুমে আসে। তাসফিক মীরার দিকে তাকায়, দুজনেরই চোখাচোখি হয়। মীরা আমতা আমতা করে বলে, আসলে তাসফিক রুডো কণ্ঠে বলে, কি আসলে? তোমার কি একটু খারাপ লাগে না এত এত টিচারের সামনে এমন সাসপেন্ড হলে? এত বড় একটা বাজে কাজ করলে তাও কোনো অনুতপ্ত বোধ তোমার নেই? কেমন মানুষ তুমি মীরা? দেখুন, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। আপনি একটাবার আমায় বিশ্বাস করুন। মীরা, আমি সত্যিই জানি না, না জানি তুমি করেছো কি করনি, শুধু জানি সব কিছু তোমার বিরোধে। শুনুন, চোখে দেখা সব সময় সবকিছু সত্যি হয় না। আমি তো বলছি আমি কিছুই করিনি, শুধু জানি আমি এর আগে পিছে কোথাও নেই। তো আমি করেছি? আচ্ছা মানছি তুমি করনি, তবে তুমি যে সাসপেন্ড হলে তার জন্য কি একটু খারাপ লাগেনি? অবশ্য খারাপ লাগলে এমন চিল মুডে মুভি দেখতে না। সাসপেন্ড নিজের দোষে হয়নি, আর যা হয়ে গেছে তা ভেবে কষ্ট কেন পাবো? তাই মন চাইছে মুভি দেখেছি। আপনার থেকে কি এখন পারমিশন নিতে হবে নাকি? মীরা প্লিজ আমাকে রাগিয়ে দিও না, আমার চোখের সামনে থেকে দূরে যাও। জাস্ট গো ফ্রম হেয়ার। আপনার সামনে আমি আসিনি, আপনি ডেকেছিলেন বলেই এসেছি। আর আমারও এত শখ নেই আপনার সামনে দাঁড়িয়ে আপনার তেতো কথা শোনার। আর শুনুন, আমি যাব কেন? রুমটা তো আমারও, তাই আপনার ভালো না লাগলে আপনি চলে যান। আপনাকে তো আর আমি ধরে রাখিনি। মীরা এক বন্ধুও নড়ে না। তা দেখে ফুঁসে ওঠে তাসফিক। হাতে ফোন ও ওয়ালেট নিয়ে দুজনেই হনহন করে বেরিয়ে যায়। চায়ের দোকানে বসে আছে তাসফিক, পাশেই বসে আছে পিয়াস। চায়ের কাপে চুমুক দিচ্ছে দুজনেই। তাসফিক কোনো কথা বলছে না।
পিয়াসও চুপচাপ বসে আছে। এই চায়ের দোকানে বসে আছে বেশ কিছুক্ষণ যাবতই, কিন্তু তাসফিক কিছুই বলছে না। আর এইদিকে মশা কানের সামনে ভিন ভিন করছে। পিয়াস এবার বিরক্তিকর কণ্ঠ নিয়ে বলে, ভাই কতক্ষণ যাবৎ বসে আছে, কিন্তু তুই কিছুই বলছিস না, উল্টো মশাও আমার কানের কাছে ভিন ভিন করছে। হুম, যা যা, তুইও চলে যা। বসে আছিস কেন? সব দোষ তো আমার, আমি তো খারাপ চাই। পিয়াস ভরকে যায়, আর কিছু বলে না। মনে হয় তাসফিকের মেজাজ গরম হয়ে আছে। বেশ কিছুক্ষণ পর তাসফিক বলে, সরি। পিয়াস তাসফিকের কাঁধে হাত রাখে বলে, আমি জানি তুই কোনো বিষয় নিয়ে ডিস্টার্ব, চাইলে আমার সাথে শেয়ার করতে পারিস। তাসফিক মীরার সাথে হওয়া ঘটনাগুলো খুলে বলে। সব শুনে পিয়াস বলে, তোর কি মনে হয় মীরা এমন কাজ করবে? তাসফিক কপালের কাছে চুলগুলো বা হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে বলে, মনে না হওয়ার কি কোনো ওয়ে আছে? মনে না হলেও তো সব প্রমাণ তার দিকে। দেখ, হতে পারে সবাই যা দেখছে, যা বিশ্বাস করছে তা মোটেও সত্য নয়, সত্য অন্য কিছু। আর তুই তো মীরার লাইফ পার্টনার, তুই নিজেকে একবার প্রশ্ন করে দেখ যে মীরা এমন মেয়ে কিনা, মীরা এমন বাজে কাজ করবে কিনা। তাসফিক চুপ রইল। তার মন বলছে অন্য কিছু। বারবার মনে হচ্ছে মীরা কিছু করেনি। মন বলছে মীরা চঞ্চল, তবে এমন নয়। মীরা এত নিচু কাজ করতেই পারে না, কিন্তু মস্তিষ্ক বলছে সব প্রমাণ তার দিকে। হয়তো দুষ্টুমির ছলেই করেছে, হয়তো না। তাসফিক আর কিছুই ভাবলো না। পিয়াস তাসফিকের হাতে একটা কয়েন দিয়ে বলল, দেখ, এই কয়েনের দুটো পিঠ, আমরা শুধু এই পিঠ দেখছি, কিন্তু অন্য পিঠ দেখছি না। হতে পারে মীরার কেসও সেম, সবাই শুধু এক পাশের দিক দেখছে। হতে পারে এর অন্য একটা দিকও আছে যা সবার কাছে লুকায়িত। শুন, বড় কথা, তুই ওর লাইফ পার্টনার, এখন তুই ওর সবচেয়ে কাছের মানুষ, তাই আমার মনে হচ্ছে তোর ওকে সাপোর্ট করা দরকার। ব্যাপারটা একটু দেখা দরকার। মীরা যদি আসলেই এমন কাজ করে তবে সে তার শাস্তি পাচ্ছে, আর না করে থাকলে কেন সে শাস্তি ভোগ করবে? সবচেয়ে বড় কথা, মীরা, এই ব্যাপারে তুই তোর মনের কথা শুন। তাসফিক চুপ রইল। কপালে দুটো ভাঁজ পড়ল বেশ কিছুক্ষণ। তারপর বাসার দিকে হাঁটতে ধরল। মীরা, খাবার খেয়ে নাও। আমার খিদে নেই। লাস্ট একবার বলছি, খেয়ে নাও। আমিও বলছি খাবো না। তাসফিক কিছু একটা ভাবলো। তারপরেই ঠাস করে মীরাকে কোলে তুলে নিল। মীরা এতক্ষণ শুয়েছিল, রাগে রাতের খাবারটুকুও খায়নি। মীরা ধীর কণ্ঠে বলল, আমি খাবো না, আমাকে নিচে নামান। মীরাকে সোফার উপর বসিয়ে দিল তাসফিক। মীরার সামনে ভাতের প্লেট দিয়ে বলল, জাস্ট 5 মিনিটের মধ্যে শেষ করবে। মীরা আর কথা বাড়ালো না। খাবার খেয়ে হাত ধুয়ে নিল। বেডে এসে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করলো, কিন্তু ঘুম কিছুতেই এলো না। তাসফিক ঘুমিয়ে পড়েছে। মীরা উঠে বসে, পা চালিয়ে বারান্দায় গেল। এক হাত বারান্দার রেলিংয়ে রেখে বলল, বাবা, কেন রেখে গেলে আমায় তুমি? দেখো, আমি আজ একা, খুব একা ফিল করছি। আমার সবচেয়ে কাছের মানুষ আমাকে বিশ্বাস করতে পারছে না। বিয়ের পর মেয়েদের সবচেয়ে কাছের মানুষ তার স্বামী, অথচ দেখো আমার স্বামী নামক মানুষটা আমায় অবিশ্বাস করছে। বাবারা নাকি মেয়েদের হিরো। আজ আমার হিরো থাকলে হয়তো আমায় বিশ্বাস করতো, আমি তোমার সাপোর্ট পেতাম। আমার মাথায় হাত রেখে তুমি বলতে, আম্মা জান, আমি আছি আপনার সাথে, আমি আপনাকে বিশ্বাস করি। বাবা, জানো আমি তখন কি করতাম? আমি ঠিক তখন তোমার হাত জড়িয়ে কাঁধে মাথা রাখতাম, তুমি হাত বুলিয়ে দিতে, আমি চোখ বন্ধ করে সব কিছু ভোলার চেষ্টা করতাম। বাবা, আমি জানি আমি চঞ্চল, কোনো জায়গায় স্থির থাকি না, পড়ালেখাও অত মনোযোগী না, তাই বলে কি আমি এমন কাজ করব? আমাকে তো মা এই শিক্ষা দেয়নি, আর আমি স্বপ্নেও এমন কাজ করতে পারবো না। তবে কেন তাসফিক ভাই আমায় আগলে নিতে পারছে না? তিনি আমাকে বউ হিসেবে মেনে নিতে পারছে না বলেই কি আমায় বিশ্বাস করতে পারছেন না? তিনি আমায় ভালোবাসেন না বলেই কি আমায় একটু বিশ্বাস করতে পারছে না? বাবা, কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? আমার যে আজ তোমায় খুব বেশি প্রয়োজন, কেন আমার এত খারাপ লাগছে? কেন তুমি থেকেও আমি তোমার ভালোবাসা পেলাম না? তুমি কি আমায় একটুও মনে করো না? আমি কি এত খারাপ যে কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে আগলে নেয় না, আমাকে ছেড়ে চলে যায়? আমি কি এত খারাপ বাবা? বাবা, তুমি কোথায়? কেন চলে গেলে আমাদের রেখে? বাবা, তুমি কেন এমন করলে? তোমার কি আমার কথা মনে হয় না? এই যে দেখো, তোমায় আমি মনে করছি, তোমার সঙ্গ পেতে চাইছি। তোমারও কি আমার সাথে কথা বলতে মন চায় না? বাবা, কোথায় তুমি? একবার আমার কাছে এসো না, আমার মাথায় হাত বুলিয়ে দাও না। আজ যে আমার মাথায় হাত বুলিয়ে দেওয়া খুব প্রয়োজন। মীরা চোখের জল মুছে নিল। মনে হলো এই চাওয়া তার পূরণ হবে না।
আকাশের দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে উচ্চারণ করলো। আমাকে একটু আগলে নিন না তাশফিক ভাই। কেন আপনি আমাকে আগলে নিচ্ছেন না? আপনি কি বোঝেন না আপনাকে আমার ভীষণ প্রয়োজন? একটু আগলে নিন আমায়, একটু মাথায় হাত বুলিয়ে দিন। আমার যে আজ আপনাকে বড্ড প্রয়োজন।